প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি আমাদের সোনালী সময়ের একজন খুব গুণী অভিনেত্রী, আমাদের সবার প্রিয়, সবার চেনা জানা। অনেকদিন পর তাকে পেয়েছি। আজকে এই মুহূর্তে তার বাসায় বসে আছি। হ্যাঁ দর্শক, তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী সুলতানা, যাকে আমি হন্যে হয়ে খুঁজেছি। আজ পেয়েছি তাকে। আমি সরাসরি চলে যাচ্ছি সুলতানা আপার কাছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পর। এতদিন কোথায় ছিলেন, কোথায় হারিয়ে গেছিলেন? আপনাকে হন্যে হয়ে খুঁজছে আপনার ভক্তরা। আমি আসলে হঠাৎ করে চলে গেছিলাম মানে দেশের বাইরে। তো অনেকদিন পর আবার আসছি দেশে ছেলে মেয়েদের জন্য। তো এখন আছি এখানেই, বাংলাদেশেই। তো আছি, ভালোই আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। কোনো শিল্পীদের সাথেও, আপনার কো আর্টিস্ট যারা, তাদের সাথেও আপনার কোনো যোগাযোগ ছিল না না? না না, আমার কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। এবং মানে আমি নিজেই আর কি বাইরে ছিলাম দেখে আমি যোগাযোগটাও করতে পারিনি। এই জন্যই আর কি কারোর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, তো যাই হোক, আজকে যখন পেয়ে গেছি এতগুলো বছর পর, আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। হ্যাঁ, অনেক গল্প করব। দর্শকরা অনেক দিন পর, অনেক বছর পর আপনাকে পেয়েছে। এভাবে কখনো আপনাকে পাইনি। সবসময় আপনার ছবি দেখেছি আমরা। আপার মুখ থেকে আজকে আপার জীবনের গল্পগুলো শুনবো। আপা, একটু আপনাকে পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাই। আপনার ছোটবেলা, সেই ছোট্ট যখন ছিলেন শিশু, কোথায় কেটেছে আপনার মা বাবা ভাই বোন? একটু যদি আপনি সেই গল্পটা আমাদের একটু বলেন। আমরা ছিলাম আগে মিরপুরে ছিলাম। মিরপুরে আমরা থাকতাম। তো আমার বাবা ওখানেই থাকতেন। তখন ওখান থেকেই আমার স্কুল থেকে আমার জীবন শুরু। স্কুলে একটা ফাংশন হয়েছিল, সেখানে আমাদের শ্রদ্ধেয় আর কি রানী সরকার, উনি আমাকে স্কুলে, উনিও ছিলেন ওই নাটকে। তখন উনি আমাকে বলল যে তুমি কি ছবি করবে? আমি বললাম যে ছবি মানে? বলে কি হ্যাঁ, আমরা যে করি ফিল্মে, তোমার কি ইচ্ছা আছে? তখন আমি বললাম যে না, আমি তো জানি না, আমার বাবা আছেন, বাবা যদি বলেন তাহলে আপনি আমার বাবার সাথে কথা বলেন। ওখান থেকে আমার জীবনে আজকে এই পর্যন্ত আমি আসছি এবং ওনার ইয়েতেই আমার ফিল্মে আসা। মানে ফ্যামিলি থেকে কি মেনে নিয়েছিল সেটা? আমার আব্বা একটুখানি অন্যরকম, অন্য মানসিকতা ছিল তার। তো সে বললো তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি বলো, তাহলে তুমি করো। তখন আমি বললাম যে হ্যাঁ আব্বা, আমি করব। তো তখনই আমি প্রথম ছবি আমার অপরিচিতা, হ্যাঁ, ওই যে আজমল ফিল্মসের, তখন আমি ওই ছবি থেকেই। মানে ওই ছবিতে কি শিশু শিল্পী ছিল? হ্যাঁ, শিশু শিল্পী। আচ্ছা, মানে শওকত আকবরের মেয়ে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ে কোথায় শুটিং হয়েছিল? এটা ওই যে পুরানা ঢাকায় বাড়ি স্টুডিওতে, ওখানে সেট পড়েছিল। ওখান থেকেই আর কি আমার ছবিটা তো জানা মতে 60 দশকের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আমার মনে হয় এটা 66-67 এরকম। হ্যাঁ, এরকমই হবে, এরকমই হবে। আমি তখন ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ি, তখন থেকেই আর কি আমার জীবন শুরু এই ফিল্মে। তো এই পর্যন্ত আসছি আমি, মানে আমার নিজস্ব দিয়েই আমি, আর আমাকে সবাই ওইভাবেই ভালোবাসতেন। তো সবাই সাথে আমি কাজ করেছি, সবাই আমাকে অনেক ভালোবাসেন, আগেও বেসেছেন এবং এখনো শুনি যে ওনারা আমাকে খোঁজেন, যারা যারা বেঁচে আছেন। আপনি তো পরিবারের বড় সন্তান, তাই না? হ্যাঁ, আমি সবচেয়ে বড়। ভাই বোন কত ছিল? আমরা 3 বোন 4 ভাই। আচ্ছা, আমার একটা ভাই মারা গেছেন, এখন আমরা 3 ভাই আর 3 বোন আছি। সেই সময় আপনি সবার বড় ছিলেন। হ্যাঁ, আমার জানা মতে আপনি সেই সময়ে কিন্তু আমাদের উর্দু ছবি হতো, পাকিস্তানের ছবিতে অভিনয় করেছে। একটা ছবিতে আমি আপনার শিশু বয়স, তখন ছবিটার নাম আমি এখন মনে করতে পারছি না। একটা আমার ছিল যে চাঁদ চাঁদনি, তারপরে হ্যাঁ হ্যাঁ মোস্তফা ওনার মেয়ে ছিল। ওই যে ঘোড়াতে চড়ে যে আর কি, হ্যাঁ, নাদিম ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাদিম শাবানার প্রথম ছবি ওটা। শাবানা পুরো প্রথম ছবি ছিলেন ওটা।
তো ওই ছবি আর কি চাঁদনিতে ছিলাম, তারপরে ছোট সাহেবে ছিলাম, তারপরে ওনাদের প্রোডাকশনেরই আমি অনেক ছবি করেছি। হ্যাঁ, ভালো একটা ব্রেক পেয়েছেন কোন ছবিতে? এটা ছিল রাঙাবো। রাঙাবো, হ্যাঁ, এটা কোন 60 দশকের ছবি? হ্যাঁ হ্যাঁ, রাঙাবো। নতুন একটা হিরো ছিলেন, ওনার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, অনেক আগে কথা। হ্যাঁ, সেও তার প্রথম ওই একটাই ছবি আমি তাকে আমার সাথে আর কি ছিল, এরপরে আমি আর ওনাকে কোনো ছবিতে দেখি নাই। সামাজিক ছবি ছিল। ওই ছবি থেকে আপনি নায়িকা ছিলেন? হ্যাঁ, ওই ছবিতে একক নায়িকা হিসেবে। হ্যাঁ, একক নায়িকা। মুক্তি পেয়েছিল? হ্যাঁ, মুক্তি পেয়েছিল। তারপরে আমার আরেকটা ছবি ছিল, সেটাতেও ওই যে পাকিস্তানের শামীমারা ছিলেন উনি, তারপরে আনোয়ার হোসেন, ওনার পেয়ারে আমি ছিলাম। ওটাতেও নায়িকা, 3টা নায়িকা ছিল, আর সুলতানা জামান ছিল, আমি ছিলাম আর কি। তো এই যে সুলতানা নামটা, এটা কি আপনার পারিবারিক নাম? হ্যাঁ, আমার পারিবারিক। আমার আব্বা আমাকে খুব আদর করতেন এবং খুবই আমাকে, মানে সে কি যে আদর, আমি এটা ভুলতে পারবো না, আমার বাবার আদর। তো আব্বা, হ্যাঁ, তো আমার বাবা আমাকে চাঁদ সুলতানা বলে ডাকতেন। চাঁদ সুলতানা, মানে আপনার প্রাতিষ্ঠানিক নাম কি? চাঁদ সুলতানা। আমি কোনোদিন কারো কাছে বলি নেই, আজকে প্রথম আমি আপনাকে বললাম। আমার বাবা মারা গেছেন দেখে, এই জন্য আমার বাবার কথা স্মরণ করে আমার বাবা এত সুন্দরভাবে আমার এই নামটা রেখেছেন দেখে আজকে আমি আমার দর্শকদের মাঝে আমার বাবার এই নামটাকে আমি বললাম আর কি। কিন্তু ছবিতে তো এই নামটা রাখতে পারতো, চাঁদ সুলতানা। হ্যাঁ, ছবিতে বলেননি? না, আমি কোনোদিন প্রকাশ করি নাই যে আমার বাবা আমাকে চাঁদ সুলতানা বলে ডাকতেন। এবং আমার বাবা আমাকে একটা নিকনেম ছিল, সেটা হলো শিলু। শিলু। আমাকে আমার ফ্যামিলিতে এখনো আমার বোনরা ডাকে, এবং আমার কাছের যারা আর কি, তারা, আমার আব্বা বিশেষ করে আব্বা বলতো যে না, এই নামটা আমি রেখেছি, এই শিলু ডাক, শিলু আব্বাই ডাকতো। আব্বা বাসায় ঢুকেই বলতো আমার শিলু কোথায়। আমার খুব ইচ্ছা ছিল যে আমি গান শিখবো, আমি গায়িকা হব, কিন্তু তা আমার হয়নি, যেহেতু আমি অভিনয়ে চলে গেছি, যার জন্য আমার সেই চর্চাটা আমি করতে পারিনি। মানে একটা অবুঝ বয়সে আপনি চলচ্চিত্রে চলে আসলেন। জি, এবং জীবনের বেশিরভাগ সময়টাই বলবো যে এই চলচ্চিত্রেই কাটিয়েছেন, তাই না? জি। কতগুলো ছবি হবে আনুমানিক আপনার হিসেবে? আমার হিসেবে তো আমি জানি আর কি, আমি হিসাব করে রেখেছি, করিও মাঝে মধ্যে 400-রও বেশি। 400-রও বেশি? হ্যাঁ, 400-রও বেশি। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই তো আমি আবার ওই যে একটা ছবি আমি করেছি, সেটা হলো রক্তাক্ত বাংলা। হ্যাঁ, মমতাজ আলী ওনার ছবি ছিলেন, এটা ওনার ডাইরেকশনে, ওই রক্তাক্ত বাংলা। মানে স্বাধীনতার পরে ছিল আপনার প্রথম। হ্যাঁ, তারপরে আবার তোরা মানুষ। হ্যাঁ, এই যে ছবি আপনার চলেছে, হিসাব নেই। সর্বশেষ কত সালে আপনি ছবি করেছেন, চলচ্চিত্র আপনার? সিনেমাটার নাম মনে আছে? আমার শেষ ছবি ছিল দিল তো পাগল হ্যায়। আচ্ছা। হ্যাঁ, তাও আমি তখন আমেরিকায় ছিলাম। আমি আসার পরে কিভাবে জানি ওনারা মানে খবর পেলো, তখন আমাকে বললো যে আমাদের ছবিতে একটুখানি একটা ছোট্ট ইয়ের আলিরাজের ইয়ের সাথে আর কি, ওনার সাথে, তখন ওই একটাই আমার, ওইটাই লাস্ট ছবি ছিল। হ্যাঁ, এরপরে আমি ওই যে এসে চলে গেছি, আর আসিনি। মাঝে মধ্যে আসতাম বাচ্চাদের সাথে। বাচ্চারা আসলে সত্যি কথা বলতে আমার বাচ্চারা কেউ মানে বিদেশে যেতে চায় না, বলে আম্মা তুমি তোমার মতো থাকো, আমরা আসি, তুমি যখন মনে করো চলে আসবা। তো বাচ্চারা এমনিও বাইরে বিদেশে ওদের আসা যাওয়া আছে, যেহেতু ওরা নিজস্ব ওদের ব্যবসা বাণিজ্য। আমার আল্লাহর রহমতে 4টা ছেলে। 4 ছেলের জননী আপনি? হ্যাঁ, 4 ছেলে। খুব ভাগ্যবতী বলা যায়। 4 ছেলে। হ্যাঁ, একদিকে চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি 4 সন্তানকে আপনি লালন পালন করেছেন, তাই না? এটাই সত্যি কথা। কখনো কি মানে থাকে না যে কষ্টকর হয়ে যায়, একদিকে চলচ্চিত্র পেশা জীবন, আরেকদিকে ছেলে মেয়েরা, পারিবারিক জীবন? হ্যাঁ,
তবে আমার কাছে আমার কোনো দিন কোনো ওইরকম কষ্ট হয়নি, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল। আচ্ছা। তো আমি সত্যি কথা বলতে ওদেরকে আমি নিজেই পেতাম না, আমি আরো জিজ্ঞেস করতাম যে আমার অমুক কোথায়, কার ঘরে আছে রে। মানে ওরা বাপ চাচাদের, তারপরে ফুপুদের, চাচিদের এত আদরের ছিল আমার বাচ্চারা। মানে আপনি আপনার স্বামী, হ্যাঁ আপনি তো চলচ্চিত্র অভিনয় করতে করতে তো আপনি বিয়ে হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। উনি কি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট না কেউ? না না, মানে ও সম্পূর্ণ বাইরের একজন। বাইরের একজন। তো বিয়েটা কি পারিবারিক সম্মতিতে হয়েছে নাকি আপনার পছন্দে হয়েছে? হ্যাঁ, না আমার পছন্দ বলতে কি ওই পারিবারিক ইয়েতে, মানে ওরা দেখে ইয়ে করেছিল। মানে ওরা তারপরে কি স্বাধীন শ্বশুরবাড়ি- হওয়ার পরে যা হয় আর কি, মানে স্বাধীনতার পরপরই বিয়ে হয়ে পরপরই গেছে? বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওই স্বাধীনতার পরপরই আমার বিয়েটা হয়ে গেছে। ও, হ্যাঁ। তার মানে আপনার শ্বশুরবাড়ির ওরা আপনাকে ছবিতে দেখেছে? হ্যাঁ হ্যাঁ, চিনতো আর কি। চিনতো? হ্যাঁ, আমরা ওই এলাকাতেই থাকতাম, আচ্ছা। চিনতো এই আর কি। আচ্ছা, এইভাবে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি পাবনার মেয়ে, আমার বাবার ইয়ে হলো পাবনা। পাবনা। হ্যাঁ, আমার মাও কি জন্ম- পাবনা? হ্যাঁ, মা ইন্ডিয়ান। তাই নাকি? হ্যাঁ। এই কারণে আমি অনেকের কাছে শুনেছি যে অভিনেত্রী সুলতানা কিন্তু বাংলাদেশী না, উনি না, আমি ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আমি হ্যাঁ, আমার বাবা, আমার মা, ওরা আমার বাবা আর কি ওই আমার দাদা পাবনাতে বাড়ি করেছিলেন। হুম। তো ওখানেই আমার দাদা থাকতেন। তা আমার জন্মটা ওখানেই হয়েছে, মানে ইন্ডিয়া থেকে আমার বাবা ওখানে এসে উঠেন আর কি। তারপরে মানে আপনার জন্মের আগে আপনার বাবা ইন্ডিয়াতেই হ্যাঁ, থাকতো? আমার মা। আর আপনার মা তো ইন্ডিয়ান। ইন্ডিয়ার কোথায়? এটা হলো মানে প্রপার ইয়েতে আর কি, কলকাতা? কলকাতা। কলকাতা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আপনি কিন্তু অসম্ভব লাকি একজন পার্সন যে হ্যাঁ। আপনি একমাত্র অ্যাক্ট্রেস যে উপমহাদেশের গানের রানী, কুইন বলা হয় লতা মঙ্গেশকর। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে কিন্তু লতা মঙ্গেশকর একটি গান করেছে ছায়াছবিতে, ছায়াছবি, এবং সেটা সেটি হলো ও দাদা ভাই। ও দাদা হ্যাঁ, ভাই। এবং এই গানটি কিন্তু আপনাকে বিখ্যাত করে তুলেছে। হ্যাঁ, আপনি কি এটা জানেন সত্যি। সেটা? হ্যাঁ, আমি জানি। মানে কি আচ্ছা। বলে না যে পায় সে কোনো মানে ওটা গুরুত্ব দেয় না, আচ্ছা। এটাই বোধহয় আমার। কিন্তু আমার এটা সত্যি কথা, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে ওনার গাওয়া গান আমি লিপ দিয়েছি। এটা আমার জন্য মানে অনেক 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 পাওয়া। এবং মানে যখন ওনার গানটা লিপ করছিলেন, মানে শুটিং করছিলেন, জি। তখন কি ফিলিংস হয়েছিল? মানে আমি আসলে আমি তখন চিন্তা করতাম যে আসলে কি আমি ওনার গান আমি লিপ দিচ্ছি, এটা আমার ভিতরে সব সময় আমার মনে হয়, মানে এবং বিশ্বাস হচ্ছিল মানে না। ফিলিংসটা তেমন ভাবে না আসছিল না। না না, আমি মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সাথে যে আমার মানে দাদার রোল করেছিলেন, তিনি হচ্ছেন বিশ্বজিৎ। হ্যাঁ হ্যাঁ, উনি তো হ্যাঁ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মানে হ্যাঁ সেই সময় নাম করা নায়ক ছিলেন। হ্যাঁ, বিশ্বজিৎ আমার ওনার সাথে প্রথম। দুটো দিক, একটা হলো যে নাম করা একজন নায়ক, হ্যাঁ, তার বোনের চরিত্রে, হ্যাঁ। তারপরে হলো যে লতা মঙ্গেশকরের গান ও দাদা ভাই, মূর্তি বানাও, সোনায় সোহাগা। আসলে এটা আমি বাংলাদেশে এত নাম করা অ্যাক্ট্রেস আছেন, সেই সময় কথা যদি বলি, তাদের ভাগ্যে জুটেনি, কিন্তু আপনার ভাগ্যে জুটেছে। জি। এটা এই ফিলিংসটা কখন আসলো যে লতা মঙ্গেশকরের গানে আমি লিপ দিয়েছি? সেই সময়টা আপনার আসেনি, কিন্তু না, অনেক পরে কি এসেছিল? হ্যাঁ, এখন মনে হয় আপনার? এখন মনে হয়। এবং আমাকে যখন অনেকে বলে যে এই গানটা তো আপনার লিপ যে সিঙ্গিং যে করেছে আর কি, যে গানটা গেয়েছে, তো ওনার আপনার কাছে কেমন লাগে? আমার থেকে এটা আমি নিজে এখনো বুঝতে পারি না। এটা আসলে আমার জন্য অনেক পাওয়া, অনেক পাওয়া, অনেক পাওয়া। তারপরে কিন্তু আরেকটা ছবিতে আপনার অভিনয় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আবার তোরা মানুষ। হ্যাঁ, তো সেই ছবিটা নিয়ে একটু শুনতে চাই। ওটাতে আমি ওই যে ফারুক, বোনের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমার ওই ছবিতে একটা দৃশ্য ছিল যে আমি যখন মারা যাই, তো তখন ওই যে মানে যাকে আর কি দাফন করার আগে যে গোসল করানো, ইয়ে করানো, মানে ওই সময় আমার পুরো গা যেন শিরশিরে। এবং খানাতা রহমান উনি যেভাবে আর কি আমাকে ইয়ে করেছে যে তুমি মনে করো তুমি নিজে এখন পুরাপুরি মরে গেছে। তো ওই যে মানে শুটিংটা আমার এখনো মনে হয়
যে খাটিয়াতে আমাকে শোয়ায় মানে রাখার পরে যখন আমার শরীরে পানি দিচ্ছে, কাপড় পরাচ্ছে, আমি ওইটা আমি ভুলতেও পারি না, এটা আমি বুঝাতে পারবো না যে আমার জীবনে ওটা কি ছিল আর কি। মানে ওই হ্যাঁ ছবিতে ওই দৃশ্যগুলো সবগুলো দেখিয়েছে। হ্যাঁ দেখিয়েছে ওগুলো সব সব। তো এই একটা ছবি আমার খুবই মানে মানে যারা দেখে সবাই আমাকে বলে যে আপনার ওই ছবিটা আপনি কি সত্যি মরে গিয়ে একদম এইভাবেই ছিলেন? আমি একদম চোখের পাতা আমার অনেক একটু একটু নড়ে যেত। পরে আতা ভাই উনি বলতেন যে তুমি মনে করো যে তুমি একদম ঘুমায় যাও, একদম ঘুমায় যাও। আমি ঠিক তখন ঠিক ওইভাবেই আমি করেছি আর কি। বিনিময় ছবিতে আপনি বিনিময়, হ্যাঁ এটাও আমি বলতে চাচ্ছিলাম যে বিনিময় ছবি তো কবরীর বান্ধবী হয়েছিলাম। ওই যে গানটা ছিল তো বোবা ছিল, ওর ইয়েতে আমি ইয়ে করেছিলাম। গানটার কথা মনে আছে? হ্যাঁ ওই যে ওর গানটা জানি কি ছিল, যে কিছু বলা যায় না, যায় না। হ্যাঁ ওইটা এটাই। হ্যাঁ ও খুব প্রশ্ন করতে ইচ্ছে করে যে আপনি কিন্তু সেই সময় যারা পুরোদমে নায়িকা ছিলেন, বলতে গেলে শাবানা, কবরী, ববিতা, তাদের সাথে কিন্তু বরাবরই আপনি হয় বান্ধবী, না হলে কারোর মেয়ে, না হলে বোন, এই টাইপের অভিনয় করেছেন। কিন্তু সরাসরি নায়িকার চরিত্রে অভিনয় করার মতো আপনার সেই ক্যাপাবিলিটি ছিল। হ্যাঁ এটা বলে, সবাই বলে, কিন্তু আমি নিজেকেই নিজে প্রশ্ন করি। আবার অনেক সময় ভাবি যে কি জানি হয়তো আমার মধ্যে সেরকম কিছু নাই, নায়িকা হওয়ার কোনো যোগ্য হয়তো আমার নাই। নাহলে কেন আমি আঁকা বাঁকা ছবিতেও আমি রাজ্জাক সাহেবের এগেইনস্ট টাইমে ওটাতেও একটা নায়িকা ছিলাম, আর কবরী ছিলেন। আর তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার মিশর কুমারীতে আমি ছিলাম, ওটাতেও 3 নায়িকার 1 নায়িকা ছিলাম। তো এইভাবেই আমার বেশ কিছু ছবি আর কি আছে। আর কেন যে আমি মানে আস্তে আস্তে আপনি নায়িকা থেকে হতে হতে আপনি সরে এসেছেন। এটা কি মনে হয় যে আপনি কি সে সময় ফিল্মি পলিটিক্সের শিকার হয়েছিলেন? আমার কেন জানি মনে হয় কিছুটা যে আমি হয়তো আর সবাই যেভাবে হয়তো আমার থেকেও ভালো বা কিছু হয়তো কোয়ালিটি তাদের আছে, আমার হয়তো সেটা নাই, যার জন্য হয়তো আমাকে কেউ সাহস পেত না নায়িকা করার, এটাই আর কি। তবে আমার মন খারাপ হয় মাঝে মধ্যে যে আমি কেন হতে পারলাম না। এর থেকে বেশি আর আমি কি বলবো, আপনারাই বলেন। এই দুঃখটা কিন্তু দর্শক হিসেবে, ভক্ত হিসেবে আমাদের মনেও কষ্ট লাগে। তো থাকে না যে অনেক সময় হয় যে অনেক সময় ফিল্মি পলিটিক্সের শিকার হতে হয়, হয়তো এরকম কিছু হয়তো আমার জীবনে হয়তো হয়েছে, ইন্ডাস্ট্রিতে হয়তো আমাকে সেভাবেই মানে কেন উঠতে দেয়নি। কেন আমি বেশিরভাগ আমি কারোর সাথে বেশি চলাফেরাও আমি মানে আমি শুটিং করতাম, শুটিং শেষ হতো আমি বাসায় চলে আসতাম। একটু যে লিয়াজো করা, না আমি এগুলো করতাম, যোগাযোগটা, কমিউনিকেশনটা করা, সেটা আপনি করতাম না। হয়তো এটাও কারণ হতে পারে, এটাও হয়তো আমার জীবনে এই কারণও হতে পারে। তাহলে আমি তো যেসব চরিত্র আমি করেছি এমনও না যে ফেলে দেওয়ার মতো চরিত্র, না একদমই না। তারপরে এই যে কাজের বেটি রহিমার ছবিতে যে আমি একটা নেগেটিভ চরিত্র যে করেছি, তারপরে আরো তো অনেক ছবি আছে। কিন্তু তাহলে আমি যদি এতটা আপনারা আমাকে যদি বলেন যে না আপনি তো মানে অভিনয় বা আপনার দেখাশোনা বা যেটাই হোক, তাহলে আমি কেন হতে পারলাম না? এটা আমার দর্শকদের কাছে প্রশ্ন রইল। পার্শ্ব চরিত্রে অভিনয় করেও অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো ছবিতে আপনি পেয়েছেন। এটাও বা কম কিসের? না এটাই আমার জন্য অনেক বেশি, অনেক বেশি। আমি তো মনে করি আমার নায়িকা থেকে আমি হয়তো নায়িকা করলে কয়টা ছবি আর করতাম। তারপরে আমি যেসব চরিত্র আমি করেছি, এক সময় একবার কে জানি বলেছিল যে আপনি যে জায়গায় আছেন বা এখনো আছেন, আপনার সেই চেয়ারে এখনো কেউ বসতে পারেনি। এটা কিন্তু আমার, আপনি যেসব চরিত্র করেন আপনি আপনার মতো করে, তো না হলে তো আমরা আপনাকে মনে রাখতাম না। সেটাই একটা বিষয় কিন্তু আমি খেয়াল করেছি, ব্যক্তিগতভাবে আপনি অত্যন্ত নরম স্বভাবের একজন মানুষ, খুব কমনীয়, নমনীয়, মানে একটা কোমল হৃদয়ের মানুষ,
যতটুকু কথা বলে আমার কাছে মনে হচ্ছে, এবং আমার মনে হয় যেন সবাই সেটা বলবে। তো ছবিতে যখন আপনাকে এতগুলো ছবিতে, আপনি নিজেই বলেছেন 400-র বেশি ছবিতে হ্যাঁ আপনি অভিনয় হ্যাঁ করেছেন, হ্যাঁ বেশিরভাগ ছবিতে কিন্তু আপনাকে সবসময় পজিটিভ চরিত্রে দেখা গেছে। জি সবসময় ব্যক্তি জীবন যেমন আপনি হ্যাঁ হ্যাঁ খুব নমনীয় কমনীয়, হ্যাঁ ঠিক তেমনি ভাবে আপনি ছবিতেও আপনার সেই রূপটা ফুটে উঠেছে। জি তো পরিচালকরা কি জেনে শুনেই মনে হয় যেন হয়তো এই কাজ করতে চরিত্রে, আমাকে হ্যাঁ এই হয়তো চরিত্রে আপনাকে দিত, হ্যাঁ যে সে নেগেটিভ চরিত্রে, তারপরে কিন্তু নেগেটিভ চরিত্র করেছে, হ্যাঁ দু একটা করেছে, যেমন খুব হ্যাঁ কম, খুব কম, এটাই খুব ঠিক, কম, খুব কিন্তু কম। দর্শকরা কিন্তু আপনার কাছ থেকে হুম সেই ঝামটা মুখের না নেগেটিভ না ওটা ওগুলা আমি মানে নিতে দুই পারলো না। হ্যাঁ না, আমি যেটা কাজের বেটি রহিমা যেটা আমি করেছি নেগেটিভ, ওটা হচ্ছে কি ছোট বোন ছিল, হুম কিন্তু ওই যে মানে ওই কাজের মেয়েকে মানে অত্যাচার আর হুম কি, হুম হুম, বা ভাইয়ের আদরের বোন যেরকম থাকে আছে না অনেকে, হ্যাঁ এমনি নর্মালও অনেকে ইয়ে করে, তো হ্যাঁ আমি ঠিক ওই রকমই আর কি। বাস এই দুই একটা করেছি, এর বেশি না, কেন আমার হুম। যেসব ছবি আগের সব আছে এগুলাতে আমার কোনো নেগেটিভ এই যে বললাম না, পরিচালকরা আপনাকে বেছে 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 ভালো ভালো বেছে ভালো চরিত্রে চরিত্রে, হ্যাঁ আপনাকে এটা সত্যি, করিয়েছে, এটা সত্যি এবং কথা। দর্শকরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে যে জি সুলতানা মানেই কিন্তু একটা ভালো মনের একটা মানুষ, সেই তা চরিত্রটা। আসলে আমি জানি না আমি আসলে কি একটা ভালো মনের মানুষ কিনা, আমার আমার নিজেকে আমি আসলে এখনো আমি বুঝতে পারি না, কারণ অনেক সময় আমি আপনি কি আহ, কখনো পরিচালকরা যদি বলতো যে এরকম একটা নেগেটিভ ক্যারেক্টার আপনি, আপনাকে অফার করলো, আপনি কি তখন মানে কখনো না করেছেন? এরকম হয়েছে না কখনো? আমি না করি নাই, আমি বলছি আমি কি করতে পারবো, আমি তো নর্মালি হ্যাঁ যেসব চরিত্র করি বলে কি হ্যাঁ হ্যাঁ তুমি পারবা, আমরাই তো আছি তোমার পিছনে। আচ্ছা। অনেকে কিন্তু এখন বেছে নেই হ্যাঁ নায়ক কিংবা নায়িকা, যেমন কবরীর সাথে আপনার একটা ভালো জুটি ছিল কিন্তু। হ্যাঁ কবরী, আহ, শাবানা, আহ, ববিতা, হ্যাঁ, আমরা সব একসাথে। যারা বেঁচে আছেন তারা অনেক দূর দূরান্তে আছে, হ্যাঁ হ্যাঁ যার যার আহ, জীবন নিয়ে, আপনিও অনেক দূরে আছেন। তো কখনো কি অবশেষে মনে হয় যে না যারা আমি আসলে আমার সাথে যেমন শাবানা আপু, ববিতা, হ্যাঁ উনি, তারপরে কবরী, কবরী, তারপরে দিলারা, হুম হুম এরা সবাই, সুচরিতা, হুম আমরা হুম, সবাই খুব মানে শুটিং এ যেখানেই যেতাম আমরা আমরা খুব মজা করতাম। এখন আমি জানি না কেমন কি, আমি তো অনেক বছর হয়ে গেছে আমি এখন ইন্ডাস্ট্রিতে নাই। তো সবচেয়ে একটা কথা যেটা আর কি মনে পড়ে সেটা হলো আমরা ইয়েতে সাভারে শুটিং এ গিয়েছিলাম, আচ্ছা এই শাবানা আপু আমি, আমাদের নৌকার মধ্যে ছবি আর কি শুটিং ছিল, আচ্ছা, তো নৌকা ভাড়া করেছিল, হ্যাঁ তো নৌকার মাঝেই ওনারা আর কি ভাত, শুটকি ভর্তা, ডাল, আর শাবানা আপু খুব শুটকি ভর্তা খেতে মজা পেয়েছে, তো শাবানা আপু বলে কি দাঁড়া আমি এবারে একটুখানি চুরি করে আমরা হুম, ওই ভাত আর শুটকি ভর্তা, ওইটার কথা আজ পর্যন্ত আর ভুলতে পারি না, ওই এইটাই হচ্ছে মাছের ভাত আর ভাত শুটকির ভর্তা। আমরা তো চুরি কোন করে ছবি শুটিং খেয়েছিলাম, করতে গেছে? মানে আমরা খুব মজা করতাম। যেমন এই যে কক্সবাজারে চার চাঁদনি শুটিং এ গিয়েছিলাম, তো এতেশাম যে ছিলেন হুম হুম, ডাইরেক্টর, উনি প্রচুর মাছ ধরতেন, আচ্ছা, যে শুটিং এর পরে উনি মাছ ধরতে যেতেন, তো একদিন হুম মন খারাপ, সে মাছ ধরে আসছেন, হুম, তো কি ব্যাপার, তো বলে কি আর বলো না তোমরা সবাই, আমরা তো সন্ধ্যার সময় বসতাম, হ্যাঁ যে আজকে আমি একটাও মাছ পাই নাই, তো সবাই মিলে এমন গান শুরু করলো যে মানে কি বলবো আর, তো সেইটাই আর কি, এগুলো আমরা এইসব মজা করতাম আর কি, এইসব আচ্ছা স্মৃতি মাঝে মধ্যে মনে হয় আচ্ছা, যে আমরা খুবই ভালো ছিলাম, সেই এবং দিনগুলো, সেই দিনগুলো আসলে আমরা অনেক ভালো ছিলাম, হুম, কিন্তু এখন আমি জানি না কে কোথায় কিভাবে আছেন, বা কারোর সাথে কি যোগাযোগ হয় এখন? এখনো কারোর সাথে আর আমার যোগাযোগ হয় না, আর আম, আমি মানে স্টুডিওতেও এখন যাই না, আসার পর এফডিসি থেকে তে তো আর যাওয়া এখন হয় না। যাই না, ওই কত যে বছর হলো আপনি যান না এফডিসি তে? আহ, একবার গিয়েছিলাম, যেটা 5 বছর আগে শিল্পী বোধহয়, সমিতির হ্যাঁ নির্বাচনে গিয়েছিলেন, নির্বাচনে একবার গিয়েছিলাম, এটা মনে হয় 5-6 বছর হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ 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 এরকম, এরপর আর যাননি? আর যায়নি, আর যায়নি, অনেকগুলো বছর। হ্যাঁ আসলে আমার খারাপ লাগে, আমার আগেকার সে যাদের সাথে আমি কাজ উঠতাম করেছেন, বসতাম কাজ করেছি, ভালো মন্দ, এখন তাদের সাথে আমার দেখাও হয় না, তারপরে যেমন প্রবীর দা,
এটিএম শামসুজ্জামান, উনিও আমাকে খুব, ফারুক ভাই তো মারা গেলেন, হ্যাঁ এরা আমাকে খুব, ফারুক ভাই, তারপরে এটিএম যে শামসুজ্জামান উনিও আমাকে খুব আদর করতেন, প্রবীরদাও খুব আমাকে ম্যাডাম ম্যাডাম করে খুবই করেন। তবে উনিও তো অসুস্থ, হ্যাঁ উনিও অসুস্থ। তো আমাদের একটা ছিল আর কি, একতা ছিল আমরা সবাই। এখন জানি না কিরকম অবস্থা সবাই। তবে এখনকার সময় যে যাচ্ছে আমি মনে করি অনেক কঠিন, একাত্ম জীবন অনেক কঠিন, এটা একদম সত্যি কথা। সবাই আছে আমার, তারপরে মনে হয় যেন আমার কি নাই। কেন আমি এক জায়গায় ছিলাম, একটা আনন্দে ছিলাম, মানে সবকিছুতেই শেয়ার করতো বা আমি করতাম, কিন্তু এখন তো আর ওই জিনিসটা নেই। খালি আমার ফ্যামিলি নিয়েই আমি আছি, কিন্তু আমাদের জগৎটা তো আর এখন আমার কাছে নাই। তা আপনার কাছে কি মনে হয় আপনাদের সমসাময়িক যারা ছিলেন সেই সময় যে আন্তরিকতা ছিল, এই সময় এসে আন্তরিকতা, অনেকে কিন্তু অনেক অভিযোগ করে যে এখনকার শিল্পীদের মধ্যে সেরকম কোনো শ্রদ্ধাবোধ কিছু নাই, হ্যাঁ এটা বলে। তো আমার মনে হয় সবাই কি তাই হবে? নতুনদের মধ্যেও যারা আসছেন, কিছু কিছু তো আছেন যারা আমাদেরকে হয়তো দেখলে সালামটা দেন বা জিজ্ঞেস করেন কেমন আছেন বা কি। তো সবাই কি আর এত খারাপ হবে? আমার মনে হয় না। কিছু তো ভালো আছেই অবশ্যই, ভালো মন্দ মিলিয়েই তো আমরা। ঘুরে ফিরে কিন্তু আপনার ছবির প্রসঙ্গেই আসে, কারণ আপনার যারা ভক্ত দর্শক আপনার কথা শুনতে চায়, আপনার ছবিগুলোর কথা শুনতে চায়। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন যে এত বছর পর আপনাকে সেই সুলতানা, আজকে সুলতানা কথা বলছেন, দর্শকরা আপনাকে দেখছে এই মুহূর্তে, কি বলবেন দর্শকের কাছে? আমার আসলে আমি কি বলবো, আমি নিজেই মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন, আপনারা যদি চান তাহলে আমি আবার আসবো আপনাদের মাঝে। আর আপনারা আমাকে দেখতে চাইলেও আমি কথা দিলাম, আমার যদি অফার আসে, আমাকে যদি ডাকে আমার জগৎ থেকে, তাহলে অবশ্যই অবশ্যই আমি আসবো এবং হ্যাঁ আপনাদের মাঝে আমি আসবো। আমরা আশায় আছি যে আপনাকে আবারও বড় পর্দায় ইনশাআল্লাহ। অনেক বড় বড় পরিচালকের ছবিতে আপনি অভিনয় করেছেন, এমন কোনো পরিচালক নেই আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে, সবার সিনেমাতে আপনি অভিনয় করেছেন। তো ভালো লাগা চলচ্চিত্র পরিচালক যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয় পরিচালক, যদি আসলে একজন তো বলা যায় না, আপনি যদি কয়েকজনের কথা বলেন। প্রিয় পরিচালক আমার যেটা আর কি সুভাষ দত্ত। আচ্ছা, আমি ওনার ছবি করেছি, যেমন বিনিময়, বলা কামন। তো উনি মানে ওনাকে আমার অনেক আসলে অনেক শ্রদ্ধার আমি ওনাকে জানাই, উনি যেখানেই থাকুক। আর নারায়ণ ঘোষ মিতা, উনিও ছিলেন অনেক ভালো। তারপরে কামাল আহমেদ, উনিও অনেকই ভালো ছিলেন। আরো যাদের আমি ছবি করেছি তাদের মধ্যে অনেকের সাথে আমার মনে হয় না যে আমাকে কেউ কোনোদিন একটা কোনো রকম খারাপ কিছু বলেছে বা আমার কোনো রকম আমাকে কষ্ট পাওয়ার, মানে আমি কষ্ট পেয়েছি। তো এই জন্য আমার কাছে সবাই 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 ভালো। চলচ্চিত্রে অভিনয় করতে এসে কিন্তু অনেক সময় থাকে না যে কত গুঞ্জন হয়, কিন্তু আপনার ক্ষেত্রে কখনো বলতে পারবে না যে এই অভিনেত্রী সুলতানা কিংবা সেই সময় যে চিত্রালী পূর্বাণী ছিল, কোনো দিনও আপনার নামে কোনো গুজব আসেনি, মানে এতটাই সতর্ক ছিলেন? সচেতন মানে কি, আমি আসলে আমাকে সবাই বলতেন, এবং অনেক সাংবাদিক যারা আছেন বা আগে ছিলেন, এখনকার আমি তো কারোর সাথে আমার এরকমই নাই, তো বলতেন যে কি ব্যাপার ম্যাডাম, আপনি তো একবার কোনোদিন দাওয়াত দিলেন না। আমি তো সারাক্ষণ আপনাদের এফডিসিতেই পড়ে থাকি, কেন যে সুরানী, দুয়ারানী, কোচবরণ কন্যা এইসব ছবি যখন করেছি জহিরান সাহেবের, তখন আমাদেরকে মেকআপ রুমেই পড়ে থাকতে হতো, সারাদিন শুটিং করতেন উনি, তো 15 দিনের ভিতরেই ছবি শেষ করতেন। তো আমি এইভাবেই বলতাম যে আসলে আমি তো সারাক্ষণই ব্যস্ত ওইদিকেই, যার জন্য আপনাদেরকে ডাকার আমি সময় পাই না। তো হাসে আর কি তারা। তো এই যে থাকে না যে
কারোর সঙ্গে একটু হৃদ্যতা থাকে, হ্যাঁ ওটা নিয়ে গুজে ওঠে। কিন্তু না, আমার আপনার কিছু কিছুই ছিল না। আপনি চলচ্চিত্রে এসেছেন, আপনার তো আরো ভাই বোন ছিল, তারা কি কখনো আগ্রহ প্রকাশ করেনি চলচ্চিত্রে আসার জন্য? না, আমরা 3 বোনের মধ্যে আমার মেজ বোনটা মাঝে মধ্যে করতো টুকিটাকি আর কি। অভিনয় করেছে? হ্যাঁ, মাঝে মধ্যে কি নাম? ওর নাম হচ্ছে রুকসানা। আচ্ছা। আর আমার ছোট বোনটা ও যে ছিল, ও আর কি ছোটবেলার একদম বাচ্চার কালের একটা যে সমাধান ছবি হয়েছিল, হ্যাঁ আজিজুর রহমান হ্যাঁ ওনার, হ্যাঁ, হ্যাঁ ওই সমাধানে ও আর কি শিশু শিল্পী ছিল। তো তাই? হ্যাঁ, ওই আমার এই 2 বোন এরকমই আর কি টুকটাক করেছে, কিন্তু আর এমনি আমার ভাইরা না। এবং আমার বোনদের মধ্যে আমি, আমার মেজ বোন, আমার ছোট আপনি বোন, অভিনয়টা হ্যাঁ আমি ধরে ধরে রেখেছি। রেখেছেন হ্যাঁ আর কি। আমেরিকা চলে গেছিলেন দেশের জি বাইরে জি, অনেকগুলো বছর, প্রায় 15 বছর হ্যাঁ আপনি, 15-16 বছরের 15-16 মতো বছর আপনি আমি হ্যাঁ আমেরিকায় প্রবাস ছিলাম। জীবন আমেরিকায় ছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার চলে দেশে এসছে। ফিরে এসেছেন। হ্যাঁ, তো আবারও কি চলে যাওয়ার সম্ভাবনা আছে? না আমি একেবারে আর ওভাবে যাওয়ার আমার আর ইচ্ছে নেই, আর আমি যাবো না, হয়তো মাঝে মধ্যে যাব। মাঝে মাঝে একটু হ্যাঁ বেড়াতে যান? হ্যাঁ, ইচ্ছা হলে কি যাবো, আর না হলে না, তাও না। আচ্ছা আমি এখন আর মানে দেশের বাইরে আর ওরকম যাওয়ার আর আমার ইচ্ছা নাই। আচ্ছা, এখন থেকে দেশেই দেশেই আপনি আমি আছেন। হ্যাঁ। তো এখনকার সময়টা কিভাবে কাটছে আপনার? আমার এখন সময় যেমন আমার নিজেকে নিয়েও আমি একটু ব্যস্ত, নিজে মানে থাকি একা, আর ছেলে মেয়েরা আছে, ছেলে মেয়েদেরকে নিয়ে আমার সময় কাটে। বিশেষ নাতি করে নাতনি নাতি আছে? নাতনি আছে আমার, বিশেষ করে ওদের নিয়েও আমার বেশ সময় কাটে। মানে আমি সময় আমার এখন এভাবেই যাচ্ছে আর কি। আচ্ছা, এই মানে আপনাকে দেখলাম যে এত সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছেন, এত সুন্দর গুছানো সংসার, অনেক মানে আপনি অনেক কি বলবো, সিনেমা করেছেন কিন্তু দারুণ সংসারীও। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা আমি জানি না, যারা হয়তো যেই আসে বলে আর কি, যে যেমন আমার নাতনি, আমার বড় ছেলে মেয়ে, ওর নাম হচ্ছে আনসানা। হ্যাঁ তো আমার মেজ ছেলের নাম হচ্ছে সাদাফ। আর আমার সেজ ছেলেরও ছেলে আছে 2 জন, ওদেরও নাম হচ্ছে সুমাম। আর ছোট ছেলের ঘরে 3 মেয়ে, তো ওর বড় মেয়ে ওই সানজানা ওর নাম। তো ওরা ঢুকেই বলে, দাদি তোমার কেউ মানে বিছানায় বসতে চায় না, এদিকে বসতে চায় না। আমি কেন? বলে না দাদি তুমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছো, থাক 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 বসবো না। তো হয়তো ওদের কাছেও ভালো লাগে। তারপরে আপনিও বলছেন আমাকে, আমি জানি না যে আমার মানে এত ঘর সুন্দর গুছিয়ে শিলছাম, একেবারে নিরিবিলি। হ্যাঁ, আপনি যেমন মানুষটা খুব শান্ত শিষ্ট, ঘরটাও ঘরের মধ্যে সেরকম একটা ছোঁয়া। এবং সবচেয়ে বড় মজার কথা যে দর্শকদের একটু বলি, আপা কিন্তু নিজেই মানে কোনো মানে থাকে না যে কাজের লোক থাকে তাদের উপর ডিপেন্ডেন্ট, না, আপা কিন্তু এখনো নিজের হাতে সবকিছু করেন ঘরের মধ্যে, সব 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 নিজের হাতে করেন। নিজের হাতে। আমি প্রায়, আমি তো আমেরিকায় চলে যাওয়ার পরে ওখানে তো আমাদের নিজেদেরই কাজ করতে হয়, ওখানেও তো কাজের লোক নাই। তারপরে আমি ওখান থেকে যখনই এসছি, এবং যখনই আমি আজকে প্রায় 20 বছরের উপরে হবে আমার নিজস্ব কোনো কাজের লোক নাই। ছেলে মেয়েদের বাসায় আছে, কিন্তু আমি রাখি না, আমার কাজ আমি নিজে করে নেই। আচ্ছা, এইটা একদম সত্যি কথা। এটা সবাই বলে তুমি একটা কাজের লোক রাখো, আমি থেকে না, যতক্ষণ পারি করে নেব। মানে নিজেই কাজ করতে, নিজের কাজ নিজে করতে সব পছন্দ করেন। সব একদম পুরো। আজকে আমি আপার কাছাকাছি বসে আছি, আপাকে কিন্তু আমি অন্যে হয়ে কয়েক বছর খুঁজেছি, আপাকে আমি বলেছি, এবং অনেক দর্শকরাও জানে যে আমি আপনাকে কত মানে খুঁজতাম। তো আজকে দর্শকরা কিন্তু আপনার পাশে আমাকে দেখে ওরাও কিন্তু খুশি হবে যে অবশেষে সে পেয়েছে। আসলে আপার সাথে আমার যেদিন ফোনে কথা হয়, আপা বলতেছে আমাকে, আপনি কি সত্যি সুলতানা আপা আমার সাথে কথা বলছেন? আমি বলছি কি হ্যাঁ, আমি সত্যিই আমি সুলতানা আপা। তো আমার দর্শকদেরকে আমি এটুকুই বলবো, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবো। আমাকে যদি আমার যারা আর কি আমাদের ফিল্মের আমার ডাইরেক্টর যারা আছেন, ওরা যদি আমাকে আবার ডাকেন, আমি অবশ্যই অবশ্যই আসবো। নিশ্চয়ই আপনি আবারও আসবেন আমাদের সিনেমায়, আমাদের চলচ্চিত্র জগতে। আমরা আপনাকে চাই আবার। আমার কেন যেন মনে হচ্ছে, আমি ভেবেছি যে আমাকে বোধহয় আর কেউ ওইভাবে চায়ও না, পছন্দও করে না।
আমি এটাই মনে করি এখনো, যে আপনাকে যে কি ভালোবাসে দর্শকরা, আপনার ভক্তরা কিভাবে যে আপনাকে স্মরণ করে আপনি ভাবতেই পারবেন না, এটা অকল্পনীয়। আপনি যেমন আমি আসলে আজকেই, আমি সত্যি কথা বলতে, আমি অনেক বছর পরে আমি মনে হইলাম যে আমি বোধহয় আমার অনেক কিছু বোধহয় আপনাকে দিয়ে আমি ফিরে পেলাম। এটা একদম সত্যি কথা। আর আপনি আমাকে এত খুঁজে বের করেছেন, আপনি আমাকে বললেন, আমি 3 বছর আমি আপনাকে খুঁজেছি। আর সবচেয়ে বেশি খুশি হবে আমি যদি আবার আমি আমার ইয়েতে ফিরে যাই, তাহলে আমার বড় সন্তান ও সবচেয়ে বেশি খুশি হবে। আমার ছেলে, বড় ছেলে, ও সব সময় বলে। তবে আমার ছেলেটার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট করেছে এবং ওর ডান পাটা মানে একদম হাটের উপর থেকে কেটে ফেলেছে। তো আমি একজন মা, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আমার বাচ্চাটা যেন ভালো থাকে। আপনারা সবাই মিলে আমার বাচ্চার জন্য দোয়া করবেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্টকর। এই বয়সে এসে, বেশি দিন হয়নি আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে দুবাইতে, 6 মাস হলো আর কি। তো আমি এই জন্য আমার বাচ্চার জন্য আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আপনিও দোয়া করবেন। নিশ্চয়ই। আপনার বড় ছেলে অনেক আদরের ছেলে। জি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আমি তো এখন একটু অসুস্থ, আমার সেটা হচ্ছে আমার চোখটা একটু সমস্যা হয়ে গেছে। তো আমি, আমার অপারেশন করার কথা আছে চোখে। তো এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যদি অপারেশন করি তাহলে যেন আমি ভালো হয়ে আপনাদের মাঝে আসতে পারি। নিশ্চয়ই আপা, আপা অনেক ধন্যবাদ আপা, আপনি আমাকে আপনাকেও ধন্যবাদ। কিন্তু আমি বুঝতেই পারিনি যে আজকে আপনি আমাকে আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আবারও আপনার বাকি কথাগুলো পরবর্তীতে আবারও শোনাবো দর্শকদের। আজকে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনাকেও ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো চিরদিন কাছে রব না, যাব যে সুদূরে খুঁজে পাবে না। খান 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 হয়ে যখন ভাঙবে সে সকাল, করবে তখন কি আমায় বলতে পারো কি? দাদা ভাই বলতে পারো কি? দাদা ভাই বোন বানাতে পারো কি?